এই যে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মোস্তফা ফিরোজ বলছে ইরান ইসরায়েলে কারবালার ময়দান বানিয়ে ফেলেছে। একটু শুনি কি বলে। ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখল আরব বিশ্বের জনগণ অর্থাৎ এবং গোটা বিশ্ব। গণমাধ্যম অর্থাৎ ক্ষেপণাস্ত্র বৃষ্টি দেখলো গোটা বিশ্ব, ইসরায়েলকে তছনছ করে দিয়েছে। সেরকম একটা দৃশ্য আমরা দেখি। এই যে ইসরায়েলের আকাশে জ্বলছে, অর্থাৎ এই দেখেন ইসরায়েলের ভূমিতে কিভাবে আঘাত করছে আল জাজিরার প্রতিবেদন। অর্থাৎ ইসরায়েলকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। হ্যাঁ, ভিডিওটা দেখা যাচ্ছে না। ভিডিওটা দেখা যাচ্ছে না। না, এই যে দেখেন, এই যে গোটা বিশ্ব তছনছ করে দিচ্ছে। এই যে ইসরায়েলের আকাশে জ্বলছে, ইসরায়েলের আকাশ জ্বলছে, আল জাজিরা তেমনই সংবাদ দিচ্ছে। দেখেন, অর্থাৎ আরো একটা খবর শুনলাম ইতিমধ্যে নেতানিয়াহু নাকি পালিয়ে গেছে, আবার কেউ বলছে গর্তের মধ্যে লুকিয়ে গেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এনে দিচ্ছে সে নাকি বাংকারে লুকিয়ে গেছে, আবার কিছু গণমাধ্যম বলছে নেতানিয়াহু ইতিমধ্যে পালিয়ে গেছে। সাংবাদিক মোস্তফা ফিরোজ যেটা বলছে কারবালার ময়দান হয়ে গেছে। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ইসরায়েলের ধ্বংসস্তূপ। ইউকে অ্যাডভাইস এগেইনস্ট অল ট্রাভেল ইসরায়েল ইরান কনফ্লিক্ট ফ্ল্যাগ। তো এখানে বলে রাখি যে ইসরায়েলি মোসাদের হেডকোয়ার্টারে ইরানের হামলায় বিল্ডিংটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাংবাদিকতা হালদার, আপনি যদি বলতেন ইরান কি পরিমাণ হামলা করেছে ইসরায়েলে। ধন্যবাদ আপনাকে। আমি যেটুকু খবর পেয়েছি, ইরান শত শত মিসাইল হামলা করেছে, ব্যালিস্টিক মিসাইলের হামলা করেছে ইসরায়েলে, এবং সেখানে ইসরায়েলের আয়রনড্রোম গুলো সবগুলোকে প্রতিরোধ করতে পারেনি। তার মধ্যে বেশ কিছু মিসাইল কিন্তু আঘাত এনেছে তাদের বিভিন্ন স্থাপনাতে, এবং বেসরকারি স্থাপনাতেও হামলা করেছে এবং সামরিক স্থাপনাতেও হামলা করেছে। এবং ইরান বলছে যে ইরান মোটামুটি সফল হামলা করেছে। এবং ইরানের জনগণ রাস্তায় উৎফুল্ল আনন্দ মিছিল করছে। দুইটা শহর নাকি পুরো ধ্বংসস্তূপে পরিণত করেছে। মোস্তফা ফিরোজ তেমনটাই বলছিল। আমরা একটু শুনি মোস্তফা ফিরোজ কি বলে। মুস্তাফা ভিডিওটার সামনে একটু দর্শককে শো করেন, তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, একটু শুনি। হ্যাঁ, সাউন্ড পাওয়া যাচ্ছে না ওনার। সাউন্ড পাওয়া যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে সরে গেলাম। এখন প্রশ্ন হলো, আপনি যেমনটা বলছেন যে ইসরায়েলে কারবালার ময়দান বানিয়ে দিয়েছে, তো এখানে একটু বলা কি যে বিবিসি সংবাদ মাধ্যমগুলো কি বলছে একটু শুনি। আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, এটার সাউন্ডটা শোনা যাচ্ছে না? না, আচ্ছা ঠিক আছে, আমরা এটা স্টপ করে আবার যাই। এখন একটু বলি আগে, সেটা হলো যে গত পরশু ইসরায়েলের 200 বিমান ইরানের আকাশে ঢুকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের যে চালিকা শক্তি অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাই, সেখানে বোমা মেরে এয়ার ডিফেন্স সিস্টেমকে একদম ধ্বংস করে ফেলায়। এবং স্পেসিফিকলি রেভলিউশনারি গার্ডের প্রধানের বাসভবনে হামলা করে, বিল্ডিংটাও ধ্বংস হয়নি, অর্থাৎ বিল্ডিং এর ভিতর ছিদ্র করে তারা ওই প্রধানকে মেরে ফেলে, 6 জন পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলে। পাশাপাশি তাদের যে নিউক্লিয়ার টেকনোলজি, যে পারমাণবিক বোমা বানানোর জন্য যে স্থাপনা, সেগুলো সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয় গণমাধ্যম। সেই খবরগুলো বলছিল আন্তর্জাতিক গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম নয়। ফলে কার্যত আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন 95% ইসরায়েলি নিউক্লিয়ার রিসার্চ সেটা ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। 200 বিমান। এখন প্রশ্ন হলো, এই 200 বিমানকে কেন ইরান তার এয়ার ডিফেন্স দিয়ে শনাক্ত করতে পারেনি, একটা বিমানকেও ধ্বংস করতে পারলো না? সেটা হলো ইসরায়েল আগেই বুদ্ধিমত্তার সাথে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজু করে ফেলে এবং তারা হামলাগুলো করতে সক্ষম হয়। তো এখানে আরেকটা প্রশ্ন বলি যে বাংলাদেশের মিডিয়াগুলো যে সংবাদ দিচ্ছে, 2টা F-35 বিমানকে তারা ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু আমরা যদি একটু বিশ্লেষণ করি যে F-35 বিমানটা আসলে কি, সেটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো যে আসলে বর্তমানে আধুনিক এই নিউজটা আসলে ইরানের যে সংবাদ সংস্থা তাসনিম নিউজ, সেই মিডিয়াটা দিয়েছে। আচ্ছা, তো আমরা এখন যেটা বলছিলাম যে F-35 যে বিমানটা, সেটা বর্তমানে 5ম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির বিমান, যেটা ভার্টিক্যাল ল্যান্ডিং টেক অফ দুইটাই করতে পারে।
এবং এখনো পর্যন্ত সারা বিশ্বে আমার জানা মতে এমন কোনো রাডার সিস্টেম আবিষ্কার হয়নি যে এই বিমানটাকে শনাক্ত করতে পারে। এখনো পর্যন্ত সেই সিস্টেম আছে বলে কেউ দাবি করে নেই। তো ইরান কিভাবে ধ্বংস করলো জনাব আতা হালদার এই F-35 স্টিল লাইটনিং 2, আপনি যদি একটু বলতেন। দেখেন দৃশ্য ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে দেখেন ভার্টিক্যালি সে টেক অফ করতে পারে এই বিমানটা, এবং ভার্টিক্যালি ল্যান্ড করতে পারে, অর্থাৎ কত আধুনিক প্রযুক্তি। এই বিমানটা কিভাবে ইসরায়েল ধ্বংস করলো আপনি যদি একটু বলতেন। আসলে কিভাবে ধ্বংস করেছে তার কোনো বিস্তারিত বলা নেই। ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েল তার মিসাইল সিস্টেম যেটা আছে, ব্যাপক মিসাইল সিস্টেম প্রয়োগ করে হয়তোবা, যেহেতু সে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করতে পারছে না, সেহেতু হয়তোবা প্রচুর পরিমাণে মিসাইল এবং ড্রোন চালু করে হয়তোবা দুই একটা নামিয়ে ফেলছে, এরকম কি হতে পারে? না, এখনো পর্যন্ত এমন কোন টেকনোলজি আবিষ্কৃত হয় নাই এই স্টিল প্রযুক্তিকে বিমানকে ধ্বংস করতে পারে। এটাকে বলা হয় F-35 লাইটনিং 2, সর্বাধুনিক বিশ্বের এখনো পর্যন্ত, এমনকি রাশিয়া পর্যন্ত দাবি করতে পারেনি তাদের কাছে সে রাডার আছে। তবে হ্যাঁ, রাশিয়ার কাছে S-600 যে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ইরানের কাছে নাই। ইরানের কাছে আছে রাশিয়ার পুরনো S-300, যেটা দিয়ে আসলে MiG-29 এর মতো বিমান, F-16 এর মতো বিমানকে শনাক্ত করতে পারে। নট লাইটনিং 2 F-35, এটাকে শনাক্ত করা আসলে চারটাখানি কথা নয়। সুতরাং এই দাবির সপক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমেও কোনো সংবাদ পাইনি এখনো পর্যন্ত, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এই ধরনের ভয়ঙ্কর প্রচারণা চালাচ্ছে। আরো একটা খবর আপনাদেরকে দেই যে ইউএস ফ্রিগেট কিন্তু ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে যে ইয়াকে অ্যাটাক করার জন্য, ইরানকে অ্যাটাক করার জন্য। হ্যাঁ, যে 250 জেট ফাইটার সেখানে তারা মোতায়েন করতে পারে, এবং আরেকটা আইল্যান্ড গ্রেসিয়াতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে। সুতরাং ইরান কি মনে হয় আপনার টিকতে পারবে এই ধোপে? ইরানের আসলে সবচেয়ে বড় স্ট্রেংথ যেটা, সেটা হচ্ছে যে তার ড্রোন সিস্টেম এবং তার হচ্ছে নৌবাহিনীর যে ক্ষুদ্র নৌ ড্রোন সিস্টেম, এটা হচ্ছে ইরানের মূলত স্ট্রেংথ। এখন এই স্ট্রেংথ দিয়ে আসলে ইসরায়েলের মতো সর্বাধুনিক দেশের সাথে কিভাবে লড়াই করবে, সাথে যেখানে আমেরিকার মতো দেশ আছে সেটা কিভাবে লড়াই করবে, এটা একটা দেখার বিষয়। তবে একটা জিনিস যেটা আছে, চীন এবং রাশিয়ার সাথে ইরানের একটা চুক্তি আছে, 25 বছর মেয়াদী একটা চুক্তি আছে। সেই এখানে আপনাকে বলি সেটা হলো যে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আমার মনে হয় না রাশিয়া সামরিক শক্তি দিয়ে ইরানের পাশে এই মুহূর্তে আসবে। পাশাপাশি যদি চায়নার কথা আপনি যেমনটা বলছিলেন, চায়না এমন একটা রাষ্ট্র, সে কখনোই সরাসরি এই যুদ্ধে আসবে না, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। হয়তো গোপনে অর্থ সহায়তা, অস্ত্রশস্ত্র দিতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধের নামবে এটা আমরা দেখি না। এই যে খবরে বলা হচ্ছে, দেখেন, ইউএস শিফটিং মিলিটারি রিসোর্সেস মুভিং শিফট টু মিডল ইস্ট আফটার ইসরায়েল স্ট্রাইকস ইরান। অর্থাৎ আমেরিকাও কিন্তু এখন ঝাঁপিয়ে পড়ছে, দেখা যাচ্ছে তাদের সমস্ত শক্তি নিয়ে সেদিকেই রওনা হয়েছে। এখন একটা দেখার বিষয়, সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আসলে বিশ্বযুদ্ধে পরিণত হয় কিনা। ইরান যদি রাশিয়া এবং চায়নাকে ইনভলভ করতে পারে, তাহলেই একমাত্র সম্ভব যে এটাকে ইরান একটা জায়গায় স্টেবল করার। আদারওয়াইজ ইরানের একার পক্ষে এই আমেরিকা এবং ইসরায়েলের সাথে টিকা সম্ভব বলে আমার মনে হয় না। এখানে হয়তো একটা অসম যুদ্ধই হবে। না, এখানে একটা জিনিস দেখেন যে আমেরিকার কার কাছে কি শক্তি আছে। ইসরায়েলের কাছে অত্যাধুনিক টেকনোলজি এবং জেট ফাইটার, যেটা বলা হয় F-35 লাইটনিং 2, অ্যাজ ওয়েল এজ তাদের যে আয়রন ডোম সেটা রয়েছে। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে বেশ কয়েকটা মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে, যদিও সামান্য। তার মধ্যে জর্ডান কিন্তু প্রতিমধ্যে সেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়েছে ইসরায়েলের পক্ষ নিয়ে। আর মিডল ইস্টের যে সৌদি আরব, অন্যান্য দেশ, সেটা কিন্তু কখনোই চায় না কখনো ইরান সামরিক শক্তি দেখিয়ে যাক। এবং সৌদি আরব যেটা কামনা করছে, যেটা চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ গোপনে যাতে আমেরিকা ইরানকে ধ্বংস করে দেয়, এবং ইসরায়েলও আমেরিকাকে টানার জন্য চেষ্টা চালাচ্ছে, যাতে করে আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হোক। আর না হলে ইসরায়েল যদি এই কাজটা করতে পারে,
তাহলে আমার মনে হয় না, ব্যক্তিগত মত, যে ইরানের যে শক্তিমত্তা, তাদের সেই ধরনের কোন বিমান, এয়ার ডিফেন্স সিস্টেমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা নাই। যার ফলে যদি আমেরিকান ফাইটারগুলো সে ইরানের আকাশে রাজত্ব করে, ইরানকে দুর্মস করে দিতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না। অর্থাৎ 4 ঘন্টার বিমান হামলায় ইরান ধ্বংসস্তূপে, উল্টা কারবালার ময়দানে পরিণত হয়ে যাবে ইরান, যেখানে ইসরায়েলের হওয়ার কথা ছিল, ইসরায়েল হবে না। ইতিমধ্যে আর একটা খবর যে পাচ্ছি সেটা হচ্ছে যে এই আপনার আরেকটা খবর পাচ্ছি সেটা হচ্ছে ইতিমধ্যে যে আপনার আমেরিকান থার্ড সিস্টেমও ইসরায়েলে মোতায়েন করেছে, এবং সৌদি আরবও থার্ড সিস্টেম মোতায়েন করেছে যে ইয়াতে মক্কায়, যাতে করে ইরানের কোনো হামলা মক্কায় আঘাত করতে না পারে। যার ফলশ্রুতিতে মিডল ইস্টের সব দেশগুলো কিন্তু এখন চাচ্ছে যে ইয়া করে দিতে, ইরানকে ধ্বংস করে দিতে। তো ইরান তো টিকতে পারার কথা না এই জায়গায়, এদের শক্তির সামনে। হ্যাঁ, আপনি দীর্ঘদিন ধরে দেখছেন যে ইরান আসলে এই অসম শক্তির বিরুদ্ধে একটা লড়াই করে যাচ্ছে এবং তার শক্তিমত্তা বাড়ানোর চেষ্টা করছে ইরানি বিপ্লবী গার্ডের মাধ্যমে, এবং পরমাণু কর্মসূচি যদিও বিষয়টা প্রকাশ্যে আসেনি, তবে আমরা ধারণা বা বিশ্ববাসী ধারণা করে যে ইরান অলরেডি তার পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে এবং সে দুই চারটা অস্ত্র তৈরি করেছে। এখন দেখার বিষয় হচ্ছে ইরানের পলিসিটা কি হবে, কারণ ইরানের কিন্তু বরাবরই যেটা হচ্ছে এয়ার সিস্টেম, অ্যাটাকিং সিস্টেম কিন্তু ইরানের একদম দুর্বল, সেখানে কিন্তু অনেক পিছিয়ে আছে। আর আধুনিক যুদ্ধ কিন্তু এয়ার অ্যাটাকিং সিস্টেম যদি না থাকে, অ্যাটাকিং এয়ার যুদ্ধ যদি ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে কিন্তু তার যুদ্ধের টেকাটা খুবই মুশকিলের কাজ। আপনি লাস্ট ভারতেও দেখেছেন যে পাকিস্তানকে বড়াই দেওয়া হয়েছে শুধুমাত্র এয়ার অ্যাটাক করে, এবং যে এয়ারগুলো, যে বিমানগুলো কিন্তু বর্ডার ক্রস না করেই মিসাইল সিস্টেমকে লঞ্চ করে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সমস্ত বিমান বন্দরগুলোকে ধ্বংস করে দিয়েছে, এবং পাকিস্তান মোটামুটি এখন কিন্তু সব দিক থেকে বিধ্বস্ত। এবং সেরকম ভাবে যদি ইরানকে এখানে প্রোটেকশন না নিতে পারে বা এয়ার ডিফেন্স সিস্টেমকে সে ডেভেলপ না করতে পারে বা থামাতে না পারে, তাহলে কিন্তু এটার জন্য ইরানকে ভয়ঙ্কর পরিণতি দিতে হবে। ইরানের একটা সিস্টেম যেটা হচ্ছে যে ড্রোন অ্যাটাক যদি সে করে, বা তার যে প্রক্সি যুদ্ধ যারা যে সংগঠনগুলো করছে তাদেরকে সহ একই সাথে যদি হাজারে ড্রোন এবং মিসাইলকে হাজার ড্রোন নিক্ষেপ করেছে ইরান, তার মধ্যে 99% নিষ্ক্রিয় করে দিয়েছে আকাশে, এবং ইসরায়েলের আকাশও আসতে পারে নাই, জর্ডানে নিষ্ক্রিয় করে দিয়েছে সেটা। না, এখানে বিষয় আছে, এয়ার সিস্টেম ভালো থাকতে হবে এবং ফাইটার থাকতে হবে, যেটা ইসরায়েলের আছে, আমেরিকার নাই। না, এখানে একটা বিষয় আপনি দেখবেন, হামাসের লাস্ট যে আপনার হিজবুল্লাহর সাথে যুদ্ধ হয়েছে বা যে অ্যাটাক গুলো হচ্ছে, সেখানে কিন্তু কিছু সফলতা আসছে। সেটা টেকনিক্যালি যেটা আসা হয়েছে সেটা হচ্ছে, আপনি যদি একই সাথে অনেকগুলো ড্রোন বা অনেকগুলো মিসাইল পাঠান, সেক্ষেত্রে কিন্তু আয়রন ড্রোন কিন্তু সবগুলোকে নিষ্ক্রিয় করতে পারে না। হ্যাঁ, ফাঁকি দিয়ে কিছু জিনিস চলে যায়, সেটা হাজার চলে যাওয়াতে হাজারের মধ্যে যদি 10% অ্যাটাক করে, সেক্ষেত্রে ইসরায়েল একটা সমস্যায় পড়বে। তো এইটাই হচ্ছে, আমি মনে করি এই টেকনিকটাই হচ্ছে ইরানের এখন মূল টেকনিক, যে টেকনিক দিয়ে আসলে সে কাজ করছে। নেতানিয়াহু নাকি বাংকারে, না দেশ ছেড়ে পালিয়েছে, নাকি বাংকারে না, দেশ ছেড়ে পালিয়েছে এমন কোনো খবর পাইনি, তবে তারা বিভিন্ন সময় যে অ্যাটাক আসলে সাইরেন বাজে এবং তারা বাংকারে অবস্থান নেয়, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিরাপত্তার সাথে সবাই যে কেউ নিতে পারে, বা তাদের সেই নিরাপত্তা সিস্টেম আছে বলে তারা ব্যবহার করে। আবার মার্কিন রাষ্ট্রদূত নাকি বাংকার আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে, এটাও শোনা যাচ্ছে। কোনটা, ইরান কি কারবালার ময়দান বানিয়ে ফেলবে? আমি আপনাকে বললাম যে বাংকারে আশ্রয় নিতেই পারে। এটা আপনি যদি একটা অ্যাটাক আসে, সেক্ষেত্রে বাংকারে আশ্রয় নেওয়াটা স্বাভাবিক, এটা যুদ্ধ পলিসি বা আপনি নিরাপত্তা পলিসি, এটা নিয়ে আসলে আহামরি কথা বলার কিছু নেই। আচ্ছা, তাহলে এখন সর্বশেষ যেটা বোঝা যাচ্ছে, আসলে আমার যে কাছে যেটা মনে হচ্ছে, করুণ পরিণতি ইরানের জন্য অপেক্ষা করছে। ইরান মনে হয় আর সাদ্দামের মতো পরিণতি বরণ করবে ইরান। এবং নেতানিয়াহু কিন্তু একটা মন্তব্য বলেছে যে টাইরেন্ট শাসকের বিরুদ্ধে, দুঃশাসকের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে বদ্ধপরিকর, যেমন আসাদের বিরুদ্ধে নিয়েছে এবং খোমেনির বিরুদ্ধে নিবে, এরকম প্রতিজ্ঞা করেছে। এখন নেতানিয়াহু যে কথা বলতেছে, আপনি ইরানের কথাও যদি বলতেছেন, আমি তো মনে করি এখানে এই যুদ্ধ অবস্থা বা এই অশান্তির জন্য নেতানিয়াহু অনেক অংশে দায়ী। কারণ ইসরায়েলের তো আরো অনেক প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু ওনার মতো যুদ্ধবাজ তো সবাই না। আসলে মানুষকে না মেরে, আপনি হামাসও দেখেছেন, গাজাতেও দেখেছেন যে ব্যাপক হারে যেভাবে মানুষকে মারা হচ্ছে, আপনি মানবাধিকারের একটা জায়গা তো দাঁড়াইতে হবে। আপনাকে যুদ্ধ অবস্থা থেকে একটা জায়গায়, একটা শান্তিপূর্ণ জায়গায় তো আপনাকে যাইতে হবে।
কিন্তু সেটা যদি আপনি এক পক্ষের দিকে তাকায় থাকেন তাহলে হবে না। এখানে নেতানিয়াহুর আমি মনে করি অনেক বেশি দায়িত্ব রয়েছে এই কাজটা করার জন্য। কারণ হচ্ছে সে যেহেতু শক্তিশালী দেশ এবং তার সাথে আমেরিকা আছে, সুতরাং তার কিন্তু দায়িত্বটা বড়। হ্যাঁ, সেটা তো বটেই। তার দায়িত্বটা বরাবরের মতোই বড়। তো এখন আমেরিকাও তো সেই যুদ্ধে সামিল হচ্ছে সরাসরি, এবং ইসরায়েল যেমনি হোক, যে কোনো মূল্যে হোক, ইয়াকে পেঁচায় নিচ্ছে। অর্থাৎ কিন্তু এটা আসলে ইসরায়েল এবং আমেরিকার আমি মনে করি অনৈতিক যুদ্ধ, এবং এরা যুদ্ধবাজ বা যুদ্ধ তাদের ব্যবসা বা ইসরায়েল যে কার্যক্রমটা করছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা ফিলিস্তিনের উপরে যে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, এটা তো সারা বিশ্বের প্রত্যেকটা দেশ এটার বিরুদ্ধে কথা বলছে। শুধুমাত্র আমেরিকার কারণে ইসরায়েল এখনো টিকে আছে বা ইসরায়েল এখনো তার অন্যায়গুলো করে যাচ্ছে। ইভেন তো আপনাকে যদি বলি, ইসরায়েল যে আজকে পারমাণবিক শক্তির অধিকারী সেটা কিন্তু ইন্টারন্যাশনালি সে ঘোষণা দেয়নি, এবং পরমাণু কমিশন যেটা ইন্টারন্যাশনাল, যেটা আন্তর্জাতিক সংস্থা, তাদের কাছে ফেয়ারলি সে উপস্থাপন করেনি। এখানে তার অনেক অন্যায় আছে, সেইগুলোকে কিন্তু ওভারলুক করা হচ্ছে, এগুলোকে কিন্তু দেখতে হবে। এরকম একটা শয়তান রাষ্ট্র আমেরিকার সাথে, সেরকম একটা শয়তান রাষ্ট্র আমেরিকার সাথে তো আমাদের ইউনুস হাত মিলিয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করছে। ইউনুস তো শয়তানের অপর রূপ নাম, সেটা আমরা বলি। বিশ্বের বাটপার, বিশ্বের শয়তান ইউনুস, এমন খুনি বদমাইশ ইউনুসকে আর দেখি নাই, বিশ্বে আর দেখি নাই। এবং আপনি জানেন যে এই গাজায় হত্যা করার ক্ষেত্রে এই ইসরায়েলকে কিন্তু প্রায় $1000 কোটি সহায়তা করেছে ইউনুসের ফাউন্ডেশন, এবং সে বাংলাদেশের জনগণের টাকাই তো সে লুট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইউনুস এটা বাংলাদেশেও সর্বনাশটা করবে, আমেরিকাকে এখানে ডেকে আনে, মার্কিন আধিপত্য এখানে বিরাজ করবে, যার ফলে এই ইরান মধ্যপ্রাচ্যের মতো একটা যুদ্ধ ভাব সবসময় চলতে থাকবে। এইটাই ইউনুস পায়তারা করছে আসলে আমেরিকান মার্কিন হয়ে। পাপেট হয়ে এখন সেটা বাংলাদেশকে বেস করে বাংলাদেশকে আরেকটা গাজা বানানোর চেষ্টা করছে, যেখানে ইরানের মতো বানাতে চেষ্টা করছে, যেখানে আমেরিকা এখানে এসে ঘাঁটি গেড়ে অ্যাটাক করবে এবং আমাদেরকে তলাবিহীন ঝুড়ি করে আমাদেরকে দারিদ্র সীমার নিচে নামিয়ে আমাদেরকে শোষণ করবে। এটাই হচ্ছে কাজ, এবং তার পাপেট হিসেবে, তার এজেন্ট হিসেবে কাজ করছে ইউনুস। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। এখন দেখা যাক পরবর্তীতে, গতকাল রাত্রেও কিন্তু দুই পক্ষের মধ্যে অনেক ফাইটিং হয়েছে, মিসাইল পাল্টা মিসাইল নিক্ষেপ সবই হয়েছে। এখন দেখা যাক কতটুকু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আপডেট করে জানাবো। ধন্যবাদ।